যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই, বুঝছেন না? নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। এবং কেউ কেউ বলতো, স্যার আমার তো, আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন? যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই, বুঝছেন না? ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন ভোট দিতে। শোনাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8 ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8 ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলাম ওটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে, এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি, এটা বিচার বিভাগের সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশন আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। আমরা যে আপনার যে ইয়ের কথা বললেন, সচিবালয়ের কথা যেটা বললেন, সেটা সেটা অর্জন করার ধাপ হিসাবেই কিন্তু ওই যে বললাম না, যে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে পদ সৃজন প্রধান বিচারপতি করবেন, তারপর ওনাদের পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা, এটা ওই স্টেপটা অর্জনের জন্য। এটা রাতারাতি করা যায় না, এটা স্টেপ ওয়াইজ করা যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের আমলে এটা করা হবে। আর একটা প্রশ্ন, এটা প্রধান বিচারপতি ডিল করেন। হ্যাঁ, আমি মিথ্যা মামলা নিয়ে আমার বিরক্তি এবং আপত্তি বহুবার প্রকাশ করেছি। দেখেন, বারবার আপনাদের বলি, আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট, কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে, এটা পুলিশ সুপার নির্দেশনা, যে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে আদালতে দিবে। আদালত যদি দেখে এখানে ধরেন 400 লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মাত্র 10-12 জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে, বাকিদের বিরুদ্ধে নাই, তাদেরকে তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে। কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা অলরেডি কিছু উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এটা সুফল পাবে। আচ্ছা, দৃশ্যমান বোধহয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না? এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম, এগুলি দৃশ্যমান লাগছে না? এটা কি রাষ্ট্রীয়ভাবে না? একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষই সব। উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। আপনাদের কাছে মানে আমি সরি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না। এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম আমারটা আমার মন্ত্রণালয় বললাম, অন্য অনেক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওনারা আপনাদের